ওয়েলকাম টু সিলেট। অপরূপ সৌন্দর্যের পাহাড় জাফলং 0 পয়েন্ট, শাহজালাল মাজার, চা বাগান, আগুন পাহাড়, তামাবিল বর্ডার ও মায়াবী ঝর্ণার সৌন্দর্য, কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কি খাবার খেলাম সবকিছু এবং কোথা থেকে গাড়িতে উঠলাম, ভ্রমণ গাইড সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। সায়দাবাদ জনপদের মোড় থেকে হানিফ কাউন্টারের টিকিট কেটে নিলাম জনপ্রতি 700 টাকা করে। বাসের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল, সিটগুলোও খুবই সুন্দর ছিল এবং আমাদের গাড়ি জাস্ট টাইমে 10:50 ছেড়ে দিল। বাস চলতে চলতে মাঝপথে আশুগঞ্জের একটি রেস্তোরাঁতে গাড়িটি থামলো 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়ার জন্য। তো আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম এবং রেস্তোরাঁটির ভিতরে খুব সুন্দর পরিপাটি ছিল। অবশ্যই এই জায়গাতে নেমে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন, ইমার্জেন্সি কাজ থাকলে সেরে নিতে পারবেন। তো আমি অনেকগুলো প্রোডাক্ট ধরে দেখেছি, তুলনামূলকভাবে হাইওয়ে রেস্তোরাঁতে প্রোডাক্টের দাম বেশি থাকে, অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটতে শুরু করলো। ভোর 5:30টায় আমাদেরকে গাড়ি নামিয়ে দিল সিলেটের হুমায়ুন চত্বরে। তো সিলেটে প্রথমবার পা রাখার যে অনুভূতি সেটা খুবই সুন্দর ছিল। আশেপাশে তেমন গাড়ি ঘোড়া ছিল না, বাট কয়েকটা সিএনজি ছিল যারা মূলত বিভিন্ন জায়গায় রিজার্ভ বা এমনিতে যেয়ে থাকে। আমরা একটি সিএনজি রিজার্ভ নেওয়ার জন্য কথা বলে নিলাম। তো প্রথমেই আমরা হুমায়ুন চত্বর থেকে চলে এসেছি পানসি রেস্তোরাঁয়। একটি সিএনজি রিজার্ভ করে এনেছিলাম যার ভাড়া নিয়েছিল 5 জনের কাছ থেকে 150 টাকা। সিএনজিওয়ালার নাম্বার আমরা রেখে দিলাম, পরবর্তীতে তার সাথে আমরা যোগাযোগ করব এই বলে। এরপরে পানসি রেস্তোরাঁর মধ্যে আমরা প্রবেশ করলাম। ভিতরে ভালোই জায়গা আছে, অনেকগুলো গাড়ি পার্কিং করা ছিল এবং অনেকগুলো হাত মুখ ধোয়ার বেসিন ছিল। তো আমরা ফ্রেশ হয়ে ঢুকে গেলাম রেস্তোরাঁর একদম ভিতরে। সেখান থেকে আমরা সিলেটের সেই বিখ্যাত খাবার, পানসি হোটেলের বিখ্যাত খাবার আখনি, যেটাকে আমরা বিরিয়ানি বলি, সেটা অর্ডার করে নিলাম। 90 টাকা করে ছিল এবং টেস্টও ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা এই 5 জনই এই জায়গাতে ভ্রমণ করার জন্য এসেছি এবং সকালটা আখনি দিয়ে শুরু করলাম। সকালের খাওয়া শেষ করেই মাজার জিয়ারত করতে চলে এলাম। আমাদের পানসি হোটেল থেকে মাজারে আসতে ভাড়া লেগেছিল 150 টাকা, সেম 30 টাকা করেই এক একজনের। তো মাজারের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল এবং অনেক পরিমাণে কবুতর ছিল। দর্শনার্থীরা কবুতরকে বারবার খাবার কিনে খাওয়াচ্ছিল এবং মাজারের আরও একটি আকর্ষণীয় স্থান হচ্ছে পুকুর। এই পুকুরে অনেক বড় বড় গজার মাছ ছিল যেগুলো মানুষ খুব আনন্দ উৎফুল্লতার সাথে দেখতেছিল এবং গজার মাছকে খাওয়ানোর জন্য ছোট ছোট মাছ কিনেও খাওয়াচ্ছিল। আমরা শখের বশত ছোট মাছ কিনেছিলাম। এগুলো হচ্ছে উপর থেকে দেওয়ার সাথে সাথেই মাছগুলো লাফ দিয়ে খেয়ে নেয়। তো খুবই উপভোগ করেছিলাম এবং মাছগুলো অনেক বড় ছিল। অনেকে বলছিল এই মাছগুলো নাকি জিন। তো আমরা শাহজালাল মাজার দেখলাম, মাশাআল্লাহ খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগলো, মনে একটা প্রশান্তি আসলো। তো এই জায়গাতে আসার পর আমরা প্রচুর পরিমাণে কবুতর দেখলাম, কবুতরকে খাবার দিলাম এবং বিশেষ আকর্ষণ বড় বড় যে গজার মাছ সেগুলো আমরা দেখতে পেলাম। এবং এক পাশে আমরা দেখলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে জায়গা থেকে আর কি, যে কুয়ো থেকে পানি ব্যবহার করতেন, সেই কুয়ো দেখলাম। সেই জায়গাতে কিছু সোনালী মাছও আমরা দেখতে পেলাম। সিলেট আসার মূলত হচ্ছে প্রধান কারণগুলোর মধ্যে এটাও একটা, যে আপনি মাজার জিয়ারত করতে আসতে পারতেছেন, ওলিয়া উলিয়ার দেশে আসতে পারতেছেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আরও অনেক চমক থাকতেছে। যেহেতু একদিনের ট্যুর, সেক্ষেত্রে আমরা শর্টকাট করব সব কিছুতেই। আশা করি আপনারা খুবই এনজয় করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আমরা সেই সিএনজিওয়ালাকে সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়েছি। সে আমাদেরকে জাফলং নিয়ে যাবে এবং বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 54 কিলোমিটারের মতো। এতটুকু রাস্তা সে আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, সাথে থাকবে। এই কারণে তাকে আমরা 1500 টাকা দিব। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম লাক্কাতুরা টি গার্ডেনে। তো ওনারা লাক্কাতুরা টি গার্ডেন বলতেছিল। তো মাশাআল্লাহ চা বাগানে ঢুকলাম, খুবই ভালো লাগতেছিল। সিলেটে মূলত সিলেটকে চায়ের শহরও বলা হয়। তো আমরা কোনো প্রকারের গাইড ছাড়াই চা বাগানে ঢুকে পড়েছি। এই চা বাগানে যিনি দেখাশোনা করেন তাকে কিছু টাকা দিয়েছিলাম, সামান্য নামমাত্র, মাত্র 50 টাকা দিয়েছিলাম। তারপরে চা বাগানে ঢুকলাম। এই চা বাগানে অনেক পরিমাণে রাবার গাছও রয়েছে। এই যে দেখা যাচ্ছে ফোটায় ফোটায় রাবার পড়ে। চা বাগানে যত ধরনের গাছ আছে তার মধ্যে বেশি হচ্ছে রাবার গাছ। চা বাগানের পাশে পাহাড়ের পাদদেশ ঘেঁষে প্রচুর পরিমাণে রাবার গাছ আছে, যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে। এই যত গাছ আছে এগুলো সবই মূলত রাবার গাছ। এবং রাবার গাছ আসলে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখুন যে এক ফোঁটা করে এই জায়গাতে পরে জমা হয়। এরপর হচ্ছে এগুলো দিয়ে মূলত রাবার তৈরি করে। এরপরে আমরা সিএনজিতে করে ছুটে চললাম আগুন পাহাড়ের উদ্দেশ্যে। চলে এসেছি আগুন পাহাড়ের কাছে। এই পাহাড়ে হচ্ছে গর্ত করে একটু গ্যাস লাইট অথবা ম্যাচ জ্বালালেই আগুন জ্বলে ওঠে।
তো পাহাড়টা অনেক অনেক উঁচু ছিল, অনেক বড় ছিল, যদিও হয়তোবা ক্যামেরায় ভালো মতো দেখাতে পারতেছি না। যে সকল জায়গা দিয়ে পাহাড়ের উপরে উঠতেছিলাম সমস্ত জায়গা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তো আমরা উপরে উঠে একটি ভিডিও করার ট্রাই করতেছিলাম। মাশাআল্লাহ আগুন পাহাড় খুব ভালো লাগলো। এরপরে আমরা আবারও ছুটে চলেছি পরবর্তী কোনো ডেস্টিনেশনে। এবার সিএনজিওয়ালা আমাদেরকে বলল সে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বর্ডারের কাছে, তামাবিল বর্ডারের কাছে। তো যাওয়ার সময় প্রকৃতিটা এত সুন্দর লাগতেছিল, একদম মনোমুগ্ধকর একটি অবস্থা। অবশেষে আমরা তামাবিল বর্ডারে নামলাম এবং এই জায়গাতে মূলত আমাদের বিজিবি বসে, এই পাশে সমস্ত কাগজ পেপারস ইত্যাদি চেক করে এবং ওই যে ওই পারে গেট দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। তো ওই জায়গাতে হচ্ছে বিএসএফ বসে, তারা তাদের পেপার চেক করে নেয়। তো ইন্ডিয়া থেকে আমাদের দেশে পাথর ঢুকতে ছিল লরিতে করে, এটাই নাকি প্রতিনিয়ত চলতে থাকে এবং দুই গেটেই ভালোভাবে চেক করার পরেই লরিগুলো বাংলাদেশে প্রবেশ করে। তো বিজিবি ভাইরা আমাদেরকে বলেছিল আমরা যেন সীমানা অতিক্রম না করি এবং এটা অন্যায় এবং অপরাধমূলক কাজ। তো আমরা ছিলাম যে জায়গাতে তামাবিল বর্ডার, সেই থেকে জাফলং ছিল মাত্র 4 কিলোমিটার দূরে। তো আমরা পরবর্তীতে আবার জাফলং যাওয়ার জন্য এখান থেকে ছুটে চলবো, বাট তার আগে তামাবিল বর্ডারের সৌন্দর্যটা আরও ভালো মতো দেখে নিলাম। সত্যিই খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি জায়গা এবং বাংলাদেশ ইন্ডিয়ার পতাকা পাশাপাশি ছিল। সিএনজিওয়ালা আবারও ছুটে চলল পাহাড় ঘেঁষে আসা রাস্তা দিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে। তো ভারতের মেঘালয়ের যে বড় বড় পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে, উপরে মেঘ ভাসতেছে, মনে হচ্ছে পাহাড়ের উপরেই মেঘগুলো জমে আছে। খুবই ভালো লাগতেছিল। সিএনজিওয়ালা মাঝে মাঝে দু একটি গান শোনাচ্ছিল। তো অবশেষে আমরা জাফলংয়ের যেই মেইন স্পট, যে জায়গাতে আসলে গাড়িগুলো সবাইকে নামিয়ে দিয়ে যায়, সেই জায়গায় আসলাম। ফাইনালি জাফলং চলে এলাম এবং ওই যে ইন্ডিয়ার ডাউকি শহর উকি মেরে ডাকছে, কত সুন্দর লাগতেছে পাহাড় ঘেঁষে আসা বাড়িঘরগুলো। অবশেষে আমরা জাফলংয়ের উপরিভাগে আছি। আমরা জাফলং 0 পয়েন্ট থেকে নিচের দিকে নামতেছিলাম, যে জায়গাতে মূলত পানি আছে, ঝর্ণাধারা আছে, পাথর আছে ইত্যাদি, সেই দিকে নামতেছিলাম। এটা মূলত অনেকই উপরে, অনেকটাই উপরে। আমরা মোবাইলে ভিডিওতে বা টিভিতে যতটা কাছে দেখি ততটাই দূরে বা নিচে। তো শুষ্ক মৌসুম এবং প্রচণ্ড রকমের গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। অবশ্যই আপনারা সাথে স্যালাইন রাখবেন, পানি রাখবেন, তাহলে বেটার হবে সবার জন্য। আর এই যে কিছু কিছু ক্যামেরাওয়ালা মামা আছে যারা আপনাদেরকে টুপি পরানোর জন্য সবসময় রেডি থাকে, অবশ্যই ছবি তোলার আগে বিবেচনা করে নেবেন। সর্বশেষ আমরা যখন নিচে নামলাম, নিচে নামার পরে দেখলাম যে অনেকটা জায়গায় শুকনো রয়ে গেছে, কেননা এখন হচ্ছে শুষ্ক মৌসুম, ভরা মৌসুমে অনেক পানি থাকে। তো আমরা গোসল করার জায়গায় গেলাম, যে জায়গাতে সবাই গোসল করে, আনন্দ উল্লাস করে, সে জায়গাতে যথেষ্ট পানি ছিল এবং পানিগুলো খুবই ঠান্ডা ছিল। ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, ওই পার হচ্ছে ইন্ডিয়া এবং এই পার হচ্ছে বাংলাদেশ। তো উঁচু সাইডগুলো থেকে শুরু হয়েছে ইন্ডিয়া, আর এই যে নিচু পাশটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বা জাফলংয়ের মেইন পয়েন্ট, আমরা যেটাকে 0 পয়েন্ট বলে থাকি। খুবই ভালো লাগতেছিল জায়গাটা, মনোমুগ্ধকর পরিবেশ, বাট অনেক গরম ছিল, অনেক গরম। অবশেষে আমরা জাফলং চলে এসেছি। এখন জাফলংয়ে যেহেতু পানির সিজন নাই, বর্ষার সিজন নাই, সেক্ষেত্রে পানি খুবই কম আছে। তো জাফলংয়ের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে আমাদের সবাইকে একদম প্রকৃতির সাথে একদম খাপ খাইয়ে নিতে হচ্ছে। বাট প্রচণ্ড গরম আছে। দেখেন কত সুন্দর পাথর, বসার জায়গা, লকার, এভরিথিং ব্যবস্থা আছে। তো আমরা এখন হচ্ছে ছোট ছোট নৌকায় করে ঝর্ণাতে যাব, মায়াবী ঝর্ণা দেখতে। সেই জায়গাতে হচ্ছে আমাদের জনপ্রতি আপ ডাউন মানে আসা যাওয়ার ভাড়াই 100 টাকা। আমরা যাব, ঝর্ণায় দেখব, ঝর্ণায় গোসল করব বা ঘুরে দেখব, তারপর আবার চলে আসব। সেই ক্ষেত্রে আমাদের 100 টাকা করে হচ্ছে পার পার্সন লাগতেছে। এটা হচ্ছে আপ ডাউন ভাড়া, যাবেন এবং আসবেন। তো এখন আমরা ঝর্ণায় যাওয়ার জন্য 0 পয়েন্ট, জাফলং 0 পয়েন্ট থেকে রওনা হচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। জাফলং থেকে যে পানির স্রোতটা আসলে যায়, এই ফ্লোটা এতটাই চমৎকার এবং এতটাই সুন্দর, যেটা দেখে আর কি ইচ্ছে করতেছে এখনই নেমে পড়ি, বাট আগে ঝর্ণা দেখে আসতে হবে। কত সুন্দর ঢেউ! এই সবাই ধরে বসো। হাই দাও। হাই। পুরো 100 পুরো বাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রকৃতির রূপ কত সুন্দর। এই যে আমার ডান পাশে এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, ওই যে উপরে ডাউকি শহরের বাসা বাড়ি দেখা যাচ্ছে, এবং বাম পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ সাইড।
জাফলং পয়েন্ট। তো আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। তো অবশেষে ফাইনালি আমরা জাফলং যে 0 পয়েন্ট বা যে জায়গাতে হচ্ছে সবসময় অনেক পানি থাকে বা মেইন যে পর্যটক স্থানটা, সেটা ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে। তো আমরা হচ্ছে একটা বোট নিয়েছি, যেখানে জনপ্রতি 100 টাকা ওনারা নিয়ে আসবে এবং আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা মানে একবারই ভাড়া দিব, যেটা হচ্ছে যাব এবং আসব। তো যেহেতু এখন হচ্ছে শুষ্ক মৌসুম, এই কারণে ঝর্ণার পানি কিছুটা কম, বাট আমরা তো সুযোগ মিস করব না, আমরা অবশ্যই দেখব। এখন এই যে প্রকৃতি কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে পানি যদিও অনেক বেশি গরম, বাট এই প্রকৃতিটা এত সুন্দর, যারা না আসছে কখনো, তারা কখনোই এই প্রকৃতির যে মজা, যে স্বাদ, সেটা বুঝতে পারবে না। তো কাজে অবশ্যই যদি আপনারা সিলেট আসেন, জাফলং আসবেন, বা ফ্রেন্ডলি ট্যুর, বাজেট ট্যুর, যেভাবেই হোক, আপনারা অবশ্যই সিলেটে ঘুরে যাবেন। আর হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে যাবেন। ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, সমস্ত কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। কাজেই প্রকৃতি দেখলে আমাদের মন শান্ত হয়, বা আল্লাহ তাআলার প্রতি আরো দৃঢ়তা বাড়ে, যে কিভাবে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই প্রকৃতি সাজিয়েছে। নৌকা থেকে নেমে গরম গরম বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। তো যাওয়ার রাস্তায় আশেপাশে অনেকগুলো দোকান বসেছে, বেশিরভাগই হচ্ছে খাবারের দোকান। তারা দুপুরের খাবার জন্য আমাদেরকে ডাকতেছিল যে ভাই খাবারের সময় হয়েছে, খেয়ে যান। তো আমরা বলেছি পরে আসবো, এখন থাক, পরে আসবো, ঝর্ণা দেখে আসি ইত্যাদি। আশেপাশে অনেক সাবানের দোকান ছিল বা ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান ছিল বলে তারা দাবি করতেছিল যে আমাদেরকে কম দামে দিবে, বাট আমরা বলছি পরে দেখব। এরপরে আমরা চলে গেলাম ঝর্ণার কাছে। তো ঝর্ণার যে নাম, ঝর্ণার যে গুণ, সেই অনুযায়ী ঝর্ণায় পানি ছিল না, কারণ এখন হচ্ছে শুষ্ক মৌসুম। আর এই জায়গার থাকা স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলল বিকেল টাইমে ঝর্ণার পানির গতি আরও বাড়ে। এখন যেহেতু দুপুর টাইম, তাই এখন একটু পানির গতি কম আছে। তো আমরা তো নাছোড়বান্দা, আমরা হচ্ছে এই পানিতেই নিজেদের শরীর ভিজিয়ে নেওয়ার জন্য ট্রাই করলাম এবং ঝর্ণায় নামলাম। তো আমরা ক্যামেরা, মোবাইল কিছুই ভেজালাম না, তাই দেখাতে পারলাম না। আর এই যে এখানে কিছু মামারা ক্যামেরা নিয়ে বসে থাকে, তারা হচ্ছে আপনি ঝর্ণায় উঠলে আশেপাশে কোথাও দাঁড়ালেই ছবি তুলে আপনাকে স্যাম্পল দেখাবে এবং ছবি তুলে দিতে চাইবে। তো ভাই অবশ্যই সাবধান, যে কোনো পর্যটক এলাকায় গেলে অবশ্যই ক্যামেরাম্যানের থেকে দূরে থাকবেন, কারণ তারা খুবই চতুর টাইপের লোক থাকে। তারা আপনার ছবি তোলার কথা বলে একটার জায়গায় 10টা ছবি তুলে ফেলবে এবং পরে একটা সিন ক্রিয়েট তৈরি করবে। তো আমরা ঘুরে ফিরে এবার চলে গেলাম খাওয়ার জন্য একটি হোটেলে, যেটা সেই জাফলংয়ের উপরিভাগে। তো হোটেলের পরিবেশ খুব সুন্দর ছিল। আমরা মেনু দেখতেছিলাম। এই জায়গাতে বেশিরভাগ খাবারই হচ্ছে প্যাকেজের অনুযায়ী চলে। এই যে একটা প্যাকেজ, ভাত, গরুর কালাভুনা, ভর্তা এবং ভাজি, সাথে হচ্ছে ডাল। তো ভাত এবং ডাল হচ্ছে আনলিমিটেড, বাকি প্যাকেজ 240 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আবার সেই আমাদের হুমায়ুন চত্বরের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সেই সিএনজিতে করে। তো সিএনজিওয়ালা মামা এবারও যাওয়ার সময় অনেক ধরনের গান এবং অনেক মজার গল্প বলতে বলতে নিয়ে গেল। মাঝপথে আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রকৃতির ডাকে ছোটোখাটো সাড়া দেওয়ার কাজগুলো সেরে নিলাম। অবশেষে সন্ধ্যাবেলা আমরা আবারও চলে গেলাম হুমায়ুন চত্বরের সেই হানিফ কাউন্টারে এবং সেইখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাতের 9:30টায়। এসে পৌঁছে গেলাম রাতের 3টায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।